আমি কলকাতা মেটিয়ারপুরে থাকি। ভূত যদি কেউ বলে যে নেই, তাকে বলবো চল আমাদের বাড়ি, চল আমি দেখিয়ে দেবো। আমার ঠাকুমা মারা গেছিল 2023 সালে। বারান্দা মতো আছে, ওই দালান বলে যেটাকে, তাহলে তুই জানা শুনতে পাবি। এবার দরজাটা এরকম কানটা লাগিয়েছে, দিয়ে শুনছে যে সত্যি মানে একদম মানে মনে হচ্ছে কেউ ভেতরে বসে কাঁদছে। জাস্ট হালকা একটা চোখ মতো ফিল করলো যে হ্যাঁ চোখটা দেখা যাচ্ছে। ওরা যে রিচুয়ালসগুলো থাকে, আশপান্না শ্রাদ্ধ সব মিটে গেল, সব ভালো মিটলো। তারপরে এবার কাহানি শুরু। আমাকে যদি আজকে রাতে আমাদের বাড়িতে শুবি। বলছি কেন? ওদের একটা এরকম শোকেস থাকে, শোকেস আলমারি একসাথে, ওর ওপর টিভি রাখা থাকতো, ওর পাশটা এরকম পা ঝুলিয়ে বসে আছে। রোজ রাত্রিরে একটাই কথা বলে, আমাকে খেতে দাও। ওই যে ভাতটা আমি ফেলে গেছিলাম, কতটা খিদে নিয়ে লোকটা মারা, আমাকে খেতে দিলেই আমি চলে যাই। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতকথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। হাসতে হাসতে আজকের এপিসোড শুরু হয়েছে, তার কারণ আজ আমার যে গেস্ট, তার বক্তব্য সে সব কিছুতেই হেসে ফেলে। তো সে এতই হাসে যে লোকে তাকে দেখে ভাবে হয়তো অসুস্থ, কারণ কোনো কারণ ছাড়াই সে হাসছে। এবং আসার পর থেকে আমিও এখানে বসে খুবই আনন্দ পাচ্ছি, হাসছি। আজকে আমার গেস্ট পাপিয়া। তো পাপিয়া বলবে তো একটা ভৌতিক ঘটনা, যে ঘটনাটা বলবে সেই ঘটনাটার কিছুটা আমি শুনেছি এর আগে, কারণ আমি এখানে গেস্টের সঙ্গে বসার আগে পুরো ঘটনা শুনি না, আমি শুধু থিমটাকে শুনে নিই। তার কারণটা হলো, আমি যখন এখানে বসি তখন আমি এনজয় করতে পারি না যদি আমি ঘটনাটা আগে থেকে জেনে থাকি। তো ওর কাছে একটা ভালো ঘটনা আছে, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। দুটো ঘটনা বলবে জেনারেলি। আমি পরিচয় করিয়ে দিই পাপিয়ার সঙ্গে। হ্যালো পাপিয়া। বলো, কেমন আছো? হাসি পাচ্ছে এখন? না, এখন আর হাসি পাচ্ছে না। এবার তো সিরিয়াসলি বলতে হবে, নাহলে সবাই ভাবে আমি শুধু হাসতে এসেছি। যাই হোক, মানে আমার একটুতেই হাসি পায়, এটা আমি কিচ্ছু কন্ট্রোল করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। মানে আমি ঘটনায় যাই। আচ্ছা হ্যাঁ, প্রথম ঘটনাটা শুনি তাহলে। প্রথম ঘটনাটা অনেকটাই ছোট, যেমন হচ্ছে আমার ঠাকুমা মারা গেছিল 2023 সালে জানুয়ারি মাসের 30 তারিখ। তো মানে কি বলবো, যখন মারা যায় তখন সব কিছু যেমন মানুষ মারা যায় যা হয়, সবাই কষ্ট পায়। এবার যখন হয় না আমাদের শ্রাদ্ধ, আশপান্না যে এগুলো রিচুয়ালগুলো থাকে, এবার আশপান্নার দিন আমি আমাদের বারান্দা মতো আছে, ওই দালান বলে যেটাকে, একটু বনেদি বাড়িতে দালান থাকে, আমার বাপের বাড়িটা ঠিক ওরকমই। তো ওই দালানে আমি পায়চারি করছি, এবার হঠাৎ মানে আমার কানে এলো যেন কেউ যেন কাঁদছে। এবার ওটা আমি তো একা কনফার্ম করতে পারবো না, আমাকে কাউকে দিয়ে কনফার্ম করাতে হবে যে না আমি ঠিক শুনছি কিনা। তো আমি আমার দিদিকে ডাকি। কেন, মানে ওখানে কি কারোর কান্নার শব্দ পাওয়ার কথা নয়? না, কথা নয়, তখন কে কাঁদবে? সন্ধেবেলা তো নিশ্চয়ই কোনো বাচ্চা নেই, আর ওটা বাচ্চার কান্না ছিল না, অন্ধকার ছিল জায়গাটা। হ্যাঁ, মানে একটা ঘরের ভেতর থেকে মানে কান্নার আওয়াজটা আমি পাচ্ছিলাম, এটা আমার মনে হচ্ছিল। তো এবার আমি আমার দিদিকে ডাকি যে এরম একটা ঘর থেকে, মানে আমাদের ওই দালানের পাশে 2-3টে ঘর এরম পরপর থাকে। তো আমি বলছি তাহলে তুই দেখ যে কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে। তো ও প্রথমে যাচ্ছিল না, তাহলে তুই জানা শুনতে পাবি। তো এবার দরজাটা এরম কানটা লাগিয়েছে, দিয়ে শুনছে যে সত্যি মানে একদম মানে মনে হচ্ছে কেউ ভেতরে বসে কাঁদছে। ওটা আমার ছোটো কাকার রুম ছিল, ওটা লক করা ছিল। এবার তো দেখছি যে কন্টিনিউ কাঁদছে। এবার তাতেও আমাদের শান্তি হচ্ছে না, আরও আমরা মানে ফ্যামিলি মেম্বারকে ডাকছি যে সবাই শোনো যে ওটা অ্যাকচুয়ালি সত্যি কিনা, মানে যেটা হয় যে যে আমি সত্যি শুনছি কিনা, বা সবাইকে শোনাতে হবে না। এবার কাকা এলো, জেঠু এলো, সবাইকে একবার করে শোনাচ্ছি যে সত্যি কিনা। তখন ওরা ভাবছে সত্যি ভেতরে কেউ একজন তো আছে যে কাঁদছে। তো আমরা তো শিওর যে ওটা আমার ঠাকুমা ছাড়া তো কেউ হবেই না। ওটা ঠাকুমারই রুম ছিল? না, ঠাকুমার রুম ছিল না, ওলি থাকতো মানে বারান্দাটা এরকম খাট মতো থাকতো, ওখানে শুয়ে থাকতো বারান্দার মধ্যে। হ্যাঁ, কারণ উনি তো সিঙ্গেল ছিল, দাদু মারা গেছিল। ওই ঘরে আমার ছোট কাকারা আগে থাকতো, তারপর আমার ঠাকুমাকে ছেড়ে দিয়ে ওরা উপর তলায় চলে যায়, ওই ঘরটা ফাঁকা থেকে যায়। এবার তো যাই হোক, ও মানে আমার কাকা গেটটা মানে খুলতে বললো যে এবার খোলা হোক গেটটা। তো এবার আমার জেঠিমা মানে বড় মা বলি যাকে, এবার মানে এরকম চাবিটা ঢোকাচ্ছে, সে ভয় পাচ্ছে, মানে হাতে করে কাঁপছে যে এই না মানে কাকে দেখবো ভেতরে। তো এবার যখনই খুলেছে গেটটা, এবার খুলেছে তখন সেই মানে ঠাকুমা যখন মারা গেছে যে ফুলের যে স্মেলটা, ঠিক ওই স্মেলটা মানে ওর মানে দেখা একদম পাওয়া যাচ্ছে। এবার একজন মানে আমার কাকার না যেটুকু একজন দেখলো যে জাস্ট হালকা একটা চোখ মতো ফিল করলো যে হ্যাঁ চোখটা দেখা যাচ্ছে, আর যেই লাইটটা জ্বালিয়েছে আর কিচ্ছু নেই,
মানে শেষ, ওই একদম মানে আর কিছু না, মনে হচ্ছে না কেউই ছিল না, কেউই কাঁদছিল কান্নার না, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে পুরো বন্ধ। তারপর আর কোনোদিনও পেয়েছো ওই আওয়াজ? হ্যাঁ, ওটা মানে আমি তো ওখানে থাকি না, আমার বিয়ে হয়ে গেছে, তারপর আমার বিয়ে হয়ে গেছে। এবার এখন আমার যে থাকে মানে আমার জেঠিমা যে এখনো তো ওখানেই থাকে, উনি তো বাড়ির বড় বউ, তো ওই রুমের পাশেই থাকে, যে রুমটার কথা বলছি ওই রুমের পাশেই থাকে। তো এখনো নাকি ওই ঠাকুরের বাসন সেই ঘাঁটলে যেমন হয় না, একটু কেউ সরিয়ে নিয়ে যাচ্ছে বা কেউ তুলে নিয়ে ঠাকুরের ওখানে রাখছে, এবার নাড়বে কেউ, কিন্তু মানে কেউ যে নিয়ে চলে যায় সেটা আর দেখা যাবে না। কেউ যদি নাড়ে তাহলে তো সে তো সরবে, মানে বাসনটা নিয়ে তো এদিক ওদিক তো কোথাও যাবে, তাকে আর দেখা যাবে, শুধু বাসন নেওয়ার আওয়াজটাই। ওই ঘরের ভিতরে কি বাসনপত্র আছে কোনো? ঘরের ভেতর নয়, ওই দালানটা, ওই বড় দালানটা যেখানে আমাদের ঠাকুর রাখা থাকে। আচ্ছা, একটা এরম মানে শোকেসের তাক মতো করা আছে, ওখানে ঠাকুর থাকে, আর পাশে একটা এরম টেবিল মতো আছে, তো ঠাকুরের বাসন থাকে, ঘটি ফটি সব থাকে। আওয়াজ হয় এখনো? ওগুলো খালি মনে হবে যেন কেউ নেড়ে নেড়ে সাইড করছে, কিন্তু কেউ তো সরবে। এটা কি কোনো স্পেসিফিক টাইমে হয়? না না, এটা মানে ধরুন টিভি দেখছে, এবার আওয়াজ পাচ্ছে যে বাসনটা কেউ নাড়ছে, বেরিয়ে দেখলো কেউ নেই, এরকম মানে খালি ভাবছি বাসন নাড়ছে, কিন্তু সে যাচ্ছেটা কোথায়। এরকম কান্না পাওয়া যায় না, কান্নাটা আর পাওয়া যায় না। ওরা এটা মানে এটা হয়ে মানে মানে উনি মনে হয় যেন আছে, কিন্তু গন্ধটা পাওয়া যায় না, ডিস্টার্ব করে না, শুধু ওই বাসন নাড়ে, নয়তো একটু সাইকেলটা এরকম নড়ে গেল, সাইকেলও থাকে দালানে, অনেক বড় দালান। আচ্ছা, মানে উনি একদম ওখানে 100 জন লোক বসে খেতে পারবে, এত বড় দালান। আমাদের মানে একটু বনেতি বাড়ি তো, 5টা ভাই 2টো বোন, অনেক বড় বাড়ি এরকম। মানে ওটা আমার ঠাকুমার মানে বোঝা যায় যে উনি এখনো আছে, কারণ ওই রুমটাও ফাঁকা। পিণ্ডদান করেননি আর গয়া গিয়ে? না না না, ওনার এমনি শ্রাদ্ধ শান্তি সব মিটে গেছে, কিন্তু আমার মনে হয় হয়তো ওনার আত্মাটা মুক্তি পায়নি। হয়তো পুরো নিচটা মানে যে আমাদের তো নিচতলা ওপরতলা, তার উপর মানে অনেক 3-4 তলা আছে, তো ওই নিচটা পুরোটাই ফাঁকা থাকে, কেউ থাকে না। আমার জেঠিমা শুধু টিভি দেখতে আসে, তারপর আবার উপরে চলে যায়, মানে পুরোটাই ফাঁকা। মানে সন্ধ্যের পর তো মানে ভূত থাকাটা তো একদম মানে ন্যাচারাল হয়ে যায়। আমি ঢুকি ফোনের টর্চ জেলে, আমার এতটাই ভয় লাগে লাইট থাকা সত্ত্বেও। আমার আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি, আমি কলকাতা মেটিয়ারপুরে থাকি। কি করো তুমি? আমি টিউশন পড়াই, আমি স্কুলে জব করতাম, কিন্তু আমার মেয়ের জন্য আমি ছেড়ে দিয়েছি এখন, ওর জন্য টাইম দিতে পারি না একদমই। মেয়ে কত ছোট এখন? মেয়ে এখন ওই 4+। 4 বছর। ঠাকুমা এখনো আছে, আমরা সবাই বুঝতে পারি। তোমার সাথে কি ছোট থেকেই ভৌতিক ঘটনা ঘটে? একদম, মানে আমি ওই বললাম না ভূত দিয়েই আমার শুরু, কিন্তু আমি ওই যে বলতে বলতেই হেসে ফেলছি, সবাই ভাবছে মজা, কিন্তু মজা না। ভয় লাগে ভূতে? হ্যাঁ, আমি ভূতের মুভি রাত জেগে দেখি, আবার আমি বাথরুম যেতে গেলে লোক ভাড়া করি যে আমার সাথে চল, আমি এরকমই জানি না কেন। আমার ভূতের ব্যাপারে তোমার কি মনে হয়? ভূত যদি কেউ বলে যে নেই, তাকে বলবো চল আমাদের বাড়ি চল, আমি দেখিয়ে দেবো। আমাদের মানে যদি মানে আমি বলি, আমার হাজবেন্ড ধরুন বন্ধুর বাড়িতে গেছে, তার বার্থডে, নিশ্চয়ই ও লেট করেই ফিরবে, আমি আমার মেয়ের জন্য সেরকম একটা কোথাও যাই না। ও আমাকে ফোনে বলছি আমি যে তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমার কিন্তু ভয় লাগে, আমি কিন্তু মনে বলছি আমার ভয় লাগে, কিন্তু আমার ভূত দেখতে ইচ্ছা করে। এবার আমি শুয়ে আছি, ঠিক আমাদের ছাদের মানে আমি যেখানে শুয়ে আছি তার ওপরতলাটা পুরো ছাদ। না, তোমার হাজবেন্ডের বাড়ির কথা বলছি। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা বলছি। তো এবার ওপরে ছাদ, এবার যেন মনে হলো কেউ এরকম পাথরটাকে ছুঁড়ে দিল, মানে কোনো একটা অন্য ছাদ থেকে আমাদের ছাদে পাথরটা ছুঁড়ে দিল, ছুঁড়ে পাথরটা একটু গড়িয়ে থেমে গেল। তোমার শ্বশুর বাড়িতেও কি ভৌতিক ঘটনা আছে নাকি? ওটা খুব একটা নয়, মানে ওই ছোট ছোট ব্যাপার। এবার ওটা আমার হ্যাবিট হয়ে গেছে, এবার ওই ছুঁড়ে দিল, পাথরটা গড়িয়ে চলে গেল, অতটাই শেষ। কিন্তু পাথরটা কে ছুঁড়লো মাঝরাত্রে? আর যদি ছুঁড়েও থাকে, আমি সকালে উঠে ওটাকে দেখি যে আদৌ পাথরটা আছে কিনা, না পাথর, না ইট, না বালি, কিছুই নেই, খালি ধুলো যেমন হয় ছাদে। তোমার এই পরের ঘটনাটা আমি শুনবো, তার আগে আমার মনে হয় যে এটা জানা দরকার যে তোমার কাছে ভূত কি, মানে তুমি ভূতকে কিভাবে দেখো? ভূত মানুষ যদি অপঘাতে মৃত্যু হয় সে তো থাকবেই, আমি এটা গ্যারেন্টি। হ্যাঁ, আমি বিশ্বাস করি। আর আমার বাড়িতে মানে যদি কেউ নর্মালি যদি কেউ মারা যায়, তাতেও যেন আমি ফিল করি যে সে আছে। মানে হয়তো আমি বলছি না যে আমি সবসময় ফিল করি, কিন্তু কিছু কিছু জিনিসে আমি ফিল করেছি যে তারা আছে, আর আমাকেও অনেকবার ফিল দেয়। এবার আমার রাশটা কিন্তু অতটাও হালকা নয়, কিন্তু তাও আমার মনে হয় যে আমি হয়তো ফিল করার মতো সেই যোগ্যতাটা আমার আছে, তারা হয়তো দেয় আমাকে সেই জানানটা যে আমি আছি, এরকম ব্যাপার। এরকম মানে আমার কাছে ঘটনার ভয় লাগে, তার মানে আমার ভয়ও লাগে, কিন্তু আমার ইন্টারেস্টও প্রচুর। মানে একটা অন্ধকার রাস্তা যদি একা হেঁটে যেতে বলি, হ্যাঁ আমি যেতে চাইবো, কিন্তু কাউকে সাথে নিয়ে। মানে আমার ভয়টাও যেমন লাগে সেরকম আমার দেখার ইচ্ছাটাও সেরকম ভাবেই দরকার।
না আমি একদম মানে দেখবোই, কিন্তু কাউকে সাথে নিয়ে দেখবো এরকম একটা। আচ্ছা, সেকেন্ড ঘটনাটা শুনি। সেকেন্ড ঘটনাটা যাওয়ার আগে একবার আমি মনে করিয়ে দিই যে আমাদেরকে ঘটনা পাঠাবে কি করে। তুমি কিভাবে ঘটনা পাঠিয়েছিলে আমাদের? আমি ফার্স্টে তোমাদের যে ক্যাপশনে যে নাম্বারটা থাকে ওইটাতে ট্রাই করেছিলাম অনেকবার, তো করে ঘটনা পাঠিয়ে মেসেজ করে তারপর আমাকে সিলেকশন করা হলো। খুব ইজি এখানে আসাটা, এমন কোনো ব্যাপার না। আমি একটু টেনশনে ছিলাম, কিন্তু এখন ভাবছি টেনশনের কোনো ব্যাপারই নেই, খুবই সহজ। আসলেই খুব সহজ। 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা হোয়াটসঅ্যাপে, তাই তো? ইয়েস, নাম্বারটা দেওয়া রয়েছে ডেসক্রিপশনে বা স্ক্রিনে। জাস্ট হোয়াটসঅ্যাপে যান, নাম্বারটা সেভ করুন, ভয়েস করে আপনার ঘটনাটা পাঠিয়ে দিন। আপনার ঘটনাটা যদি পছন্দ হয় আমরা আপনাকে ডেকে নেব। ঘটনাটা একটু বড় হলে খুব ভালো, সিলেকশন হওয়ার চান্সেস অনেক হাই হয়ে যায়। ছোট ঘটনা হলে টুকরো টুকরো অনেকগুলো ঘটনাও হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা শুনতে যেন মনে হয় যে হ্যাঁ এই ঘটনাটা একটা লেজিট ঘটনা। যেমন ও বললো যে একটা বাড়িতে একজন ভদ্রমহিলা থাকতেন, তিনি মারা যাওয়ার পর কান্নার শব্দ শুনতে পাচ্ছেন বা কারোর প্রেজেন্স ফিল করতে পারছে। এই ধরনের ঘটনা যখনই আমরা পাই আমরা কিন্তু লুফে নিই। চলুন সেকেন্ড ঘটনাটায় যাই। লাইক করতে ভুলবেন না এই এপিসোডটিকে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পাপিয়ার কাছে যাই পরের ঘটনায়। সেকেন্ড ঘটনাটা হচ্ছে 2015 সালের। তখন আমার ওই 13-14 বছর এরকম বয়স। তো আমি যখন স্কুলে পড়তাম, তো একদিন হঠাৎ দেখি একটা মানে নতুন মেয়ে ভর্তি হয়েছে আমাদেরই ক্লাসে। তো ও মানে কি বলবো, মানে ওর হুলিয়াটা একটু গ্রাম, মানে গ্রাম মতো, মানে মনে হয় যেন গ্রাম থেকে এসছে এরকম একটা ব্যাপার। তো মানে এলেই তো কেউ ফট করে কথা বলে না, নতুন বন্ধু একটু একা একাই থাকে। তো যাই হোক, ওরকম থাকতে থাকতে মানে ওর ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে মনে হচ্ছে যে ও অতটা অভ্যস্ত নয়, না মানে শহরকে অতটা চেনে না বা শহরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নয়। তো ওরকম থাকতে থাকতে হঠাৎ আমার সাথে ওর একটু 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 বন্ধুত্বটা বাড়লো। তারপরে আমি জানতে পারলাম যে আমাদের বাড়ির মানে একদম লাগোয়া জায়গাতে ভাড়া এসছে। আচ্ছা, গ্রাম থেকেই ভাড়া এসছে। কি নাম ওর নাম হচ্ছে নন্দিতা। মানে আমি নামটা চেঞ্জ করে বলছি কারণ কি ওর থেকে আমার পারমিশন নেওয়া হয়নি, কারণ ওর সাথে আমার বহু বছর কন্ট্যাক্ট নেই। বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার যাই হোক, তো ওর নাম নন্দিতা। এবার ও আমার সাথে বেশ ভালো, মানে যেমন হয় বাচ্চাদের মানে খেলাধুলা সব একসাথেই করতাম। তো হঠাৎ একদিন আমি জানতে পারলাম যে ওর বাবা মারা গেছে। ওর হচ্ছে বাবা মা আর ভাই আর ও থাকতো, মানে ওর একটা বড় দাদা ছিল, ওরা থাকতো ভাড়া বাড়িতেই থাকতো আমাদের বাড়ির পাশে। এবার বাবা যখন মারা গেছে, এবার আমি অঘরে ঘুমাচ্ছিলাম, আমার মা আমাকে হঠাৎ করে এরকম নাড়ি ডেকে বলছে যে ওই যা, নন্দিতার বাবা মারা গেছে, তুই এক্ষুনি যা। তো মানে একদম যা, গিয়ে দেখ কি অবস্থা। এবার আমি গেছি, গিয়ে মানে আমি যেহেতু সেইভাবে আমি এমন তো নয় যে খুব বড় হয়ে গেছি সবাই গেলেই আমায় সব বলবে, তা নয়। আমি দাঁড়িয়ে আছি, সবাই কান্নাকাটি করছে। এবার শুনলাম যে ওর বাবাকে নাকি আজকে আনা হবে না, পোস্টমর্টমের পর কালকে ওর বাবাকে আনা হবে। তো এবার ঠিক আছে, সবাই বাড়ি চলে গেল। এবার যেরকম ওদের রিচুয়ালস ওরা করেছে। তারপরের দিন সন্ধেবেলা যখন একটা দিদির কাছ থেকে আমি সবটা জানতে পারলাম যে কি অ্যাকচুয়ালি হয়েছিল, তখন আমি আরও অবাক হয়ে গেছি। কেন কি যখন আমার মা আমাকে এরকম করে নাড়ি ডাকছে, তখন আমি স্বপ্ন দেখছি যে ওর বাবা হসপিটাল থেকে ফিরছে ট্যাক্সি করে, ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারলো, যে হাই রোডে যে ল্যাম্পপোস্টগুলো হয় ধাক্কা মারলো, ছিটকে পড়লো মানে মেন রোডে, ওখানে গিয়ে লরিটা পেটের ওপর দিয়ে চলে গেল। এই স্বপ্নটা আমি দেখছি। আর ইভেন এই স্বপ্নটা আমি ওই দিদিটার কাছ থেকে একদম অ্যাকুরেট শুনলাম যে এইটাই হয়েছিল ওনার অ্যাক্সিডেন্ট। তুমি স্বপ্নটা কখন দেখেছিলে? সকালবেলা মা যখন আমাকে ডাকছে তখন আমি মানে ওই স্বপ্নটাই দেখছিলাম, মা আমাকে ডাকছে। তুমি উঠলে, তুমি মায়ের কাছে খবরটা শুনলে যে ওর বাবা মারা গেছে, তারপর তুমি ওর বাড়িতে গেলে। আচ্ছা, মানে যে ঘটনা যেটা ঘটেছে সেটা তুমি স্বপ্নে দেখেছো, এই কথাটা তুমি তারপর বলেছো? মাকে বলেছি। মা বলছে তুই ভুল দেখেছিস। মানে আমার মা না চট করে বিশ্বাস করতে চায় না, কারণ মাই বিশ্বাস করে না। তো এবার শুনেছি না, শুনে এবার আমি ওখানে স্টান্ট হয়ে গেছি যে আমি স্বপ্নটা তাহলে কেন দেখলাম, উনি আমাকেই বা কেন আগে জানান দিলাম, আমি তো কিছুই জানতাম না। এবার আমি হয়ে গেছি। এবার ওখানে দাঁড়িয়ে আছে, কারণ সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে যে ওই মানুষটাকে একবার দেখবে, উনি খুব ভালো মানুষ ছিল। তো সন্ধ্যেবেলা যখন এসছে, মানে পুরো বডিটা একদম ব্যান্ডেজ করা, কারণ যেহেতু পোস্টমর্টম হয়েছে, এই ঠোঁটের এখানটা সেলাই পুরো সুতো এরকম বড় হয়ে উঁচু হয়ে আছে, তারপর পুরো বডিটা এরকম মানে পুরো মানে পেটের কাছটা উঁচু হয়ে আছে, পুরো ব্যান্ডেজ করা। সবাই কান্নাকাটি করছে। এবার তখন হঠাৎ দেখছি না, মানে গাছগুলো না হালকা হালকা নড়ছে। এবার ওখানে অনেকগুলো গাছ, মানে যেখানে ওনাকে রাখা হয়েছিল ওখানে অনেকগুলো গাছ। এবার ওটাই শুধু নড়ছিল না পুরো এরিয়াটা নড়ছিল সেটা জানি না। আচ্ছা, এবার তো আমি ভাবছি যে এটা কি কোইন্সিডেন্ট হচ্ছে না সত্যিই হচ্ছে, না উনি এসেছে বলে নড়ছে, আমি এটা বুঝতে পারছি না।
এবার ওনাকে তো নিয়ে চলে যাওয়া হলো। এবার ওনার যে রিচুয়ালসগুলো থাকে, আশপান্না, শ্রাদ্ধ, সব সব মিটে গেল, সব ভালো ভালো মিটলো। এবার হয়েছে কি, মানে তারপরে এবার কাহানি শুরু। এবার আমাকে একদিন ওর মা ডাকছে, মানে তুই আমাদের বাড়িতে আয়। আমি গেছি। আমাকে বলছে তুই আজকে রাতে আমাদের বাড়িতে শুবি। আমি বলছি কেন? বলছে না শুবি না, তোর বন্ধু তুই আমি একসাথে শোবো। ওর দাদা থাকতো না, কারখানায় শুতো। এবার একদিন রাত্রিবেলা শুয়েছি, তো আমাকে বলছে যে তুই কিন্তু জেগে থাকবি। আমি কেন? না তুই জেগে থাকবি, ঠিক আছে। এবার ওর মানে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, দেখি না ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। মানে ওকে শ্রাদ্ধ শান্তির আগে না, শ্রাদ্ধ শান্তির পরে। ও সব মিটে গেছে, ভালো ভালো কিচ্ছু হয়নি। তারপরে এবার ওর মানে বন্ধুটাকে বলছি যে জেগে থাক না, আমিও তো জেগে আছি। বলছে না আমি পাচ্ছি না, বলে ও ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়লো। তো ঠিক রাত্রির কটা হবে, অতটার মতো ঘড়ি ফড়ি দেখিনি, খালি বলছে যে এবার শোন। ওর মা জানে যে কি হতে পারে, ওর মা একদম হ্যাবিট হয়ে গেছে, ওর মা জানে। বলছে একটা মানে দরজায় না টক 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 করে আওয়াজ হচ্ছে। আমি বলছি কী হলো গো? এবার আমিও ভয় পেয়ে গেছি। এবার বলছি ওই দেখ তোর কাকু এসছে। আমি বলছি কি? বলছে হ্যাঁ আমি জানি তোর কাকুই এসছে। এবার বলছে চুপ করে কোনো কথা বলবি না। ঠিক আছে। এবার বলছে কী গো আমাকে খেতে দাও। এবার কেন খেতে দাও বলছে, একটু ফ্ল্যাশব্যাকে আমাকে যেতে হবে, নাহলে বোঝা যাবে না। তুমি এটা শুনতে পেয়েছো? বলছে বাইরে আমরা দুজনেই। হ্যাঁ, বলছে কি গো একটু খেতে দাও। এবার কেন খেতে দাও এটা আমি বলছি। এটা আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, হয়তো মানে শ্রাদ্ধ শান্তির আগে, উনি মারা যাওয়ার আগের কথা বলছি। উনি একদিন বাড়ি ফিরছে কাজ থেকে, উনি মানে ড্রাইভার ছিল, গাড়ি চালাতো, অন্য লোকের গাড়ি চালাতো, ঠিক আছে। বাড়ি ফিরছে, এবার ওনার যে মানে ওয়াইফ ছিল, কাকিমার কথা যে বলছি, ওরম ভাত না এরম চুবড়ি চাপা দিয়ে কাজে চলে যেত। ওরা সবাই কিন্তু বাড়ির কাজ করতো, শুধু আমার ফ্রেন্ডটা বাদে। ছোট তখন। হ্যাঁ, এবার তো চুবড়ি চাপা দিয়ে রেখে চলে যেত। এবার এসেছে যখন সবে ভাতটা খেতে বসবে, পাশের বাড়ির একটা মানে বয়স্ক দাদু মতো ছিল, খুব শ্বাসকষ্ট হচ্ছে। এবার উনি এতটাই ওনাকে ডাকতে এসছে যে একটু আয়না দেখ না কি অবস্থা, এরকম ডেকেছে। উনি বুঝতেই পারছেন ওর কন্ডিশন খুব খারাপ, একদম মানে চাগিয়ে তাকে নিয়ে চলে একদম মানে ওই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করতে গেছে। এবার ওনার যে ছেলে ছিল, মানে বয়স্ক দাদুটার যে ছেলে ছিল, ও সল্টলেকে কাজ করতো, তো ওর পক্ষে তো আসাটা পসিবল নয়। ও যে তুমি যাও আমি পরে যাব বলে ও ভর্তি করে দিয়েছে। এবার ওই কাকু তার 4-5টা বন্ধুকে নিয়ে ওই বয়স্ক দাদুটাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। এবার ভর্তি করে ওনাকে একটা রাত স্টে করতে হয়েছিল ওখানে ওই দাদুটার জন্য। এবার তার পরের দিন সকালে ওনার ততক্ষণে ওর ছেলে পৌঁছে গেছে ওখানে। এবার ওনাকে রেখে ওরা এবার ব্যাক করবে, ওর ছেলে চলে গেছে, ওরা আবার ব্যাক করবে ওই 4-5টা বন্ধু মিলে। এবার যখন বাড়ি ফিরছে, একটা ট্যাক্সিওয়ালাকে বুক করে বাড়ি ফিরবে। এবার ট্যাক্সিওয়ালাটা পুরো মানে মদ খেয়ে একদম ফিট হয়ে গেছে। উনি কিন্তু প্রথমে বুঝতে পারেনি, গাড়ি চালানোর ভঙ্গি দেখে বুঝতে পেরেছে যে উনি দেখতেই পাচ্ছে না চোখে কিচ্ছু। তো এবার যেহেতু উনি গাড়ি চালাতো, উনি বলছে তুমি নেমে যাও, আমি চালাতে পারি, আমি ঠিক চালিয়ে পারিনি, আমাকে টাকা ফেরত দিতে হবে না, পুরো টাকাই তোমায় দেবো। কিন্তু উনি শুনবেন না। এবার ওই রকম ধস্তাধস্তি করতে করতে মানে বারণ করছে, উনি শুনবে না। ওরম করতে করতে পুরো একদম ধাক্কাটা প্রচণ্ড জোরে এই ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কাটা মারলো। সবাই একদম কাঁচ ফাঁচ ভেঙে বাইরে, ট্যাক্সি থেকে বাইরে। এবার কাকু পড়েছে একদম মাঝ রাস্তায়, একদম হাইওয়েতে। ওই পড়তেই ওই বড় লরিটা এসে পুরো পেটের ওপর দিয়ে, একদম মাথা ফেটে গেছিলোই, তাও বেঁচে যেত, কিন্তু ওই লরিটা পেটের ওপর দিয়ে চলে গেছে। এবার ওই জন্য ওই যে ভাতের থালাটা যে ফেলে গেছিলো, ওই যার জন্য উনি রোজ রাত্রিরে একটাই কথা বলে, আমাকে খেতে দাও, ওই যে ভাতটা আমি ফেলে গেছিলাম আমাকে খেতে দিলেই আমি চলে যাব। কতটা খিদে নিয়ে লোকটা মারা গেছিল। ওনারা কিন্তু এমন নয় যে খুব হিউজ বড় লোক, এরম ব্যাপার নয়, একদম মধ্যবিত্ত। উনি হয়তো বাড়ি এসে খাবেন বলেই ভাবছেন। হ্যাঁ, উনি কিন্তু নর্মাল মানে একটা ভাত যেমন হয়, ভাত সবজি ডাল যেমন মানুষ চাপা দিয়ে রেখে কাজে চলে যায়, উনি এসে নিজেই বেড়ে খেয়ে নেয় এরকম। আর ওনার স্বপ্ন ছিল উনি গ্রাম থেকে আত্মার অতৃপ্তি, যেটাকে আমরা বলি বেসিক্যালি, আত্মা এইভাবে অতৃপ্ত থেকে যায়। ওনার ওই ইচ্ছাটা রয়ে গেছিল যে আমি তো এসে ভাত খেতাম, আমি তো খাইনি। তো এবার ডাকছে, এবার তখন তো আমার মানে আমি আর নিজের মধ্যে নেই, আমার গায়ে কাঁটা দিচ্ছেন যে কি ব্যাপার আমি বুঝতেই পারছি না। আমাকে বলছে যে দেখেছিস দেখ আজকেও এলো, মানে উনি তার মানে কতদিন আগে থেকে উনি ফিল করেই যাচ্ছে। এবার ওই কথাটা বললো, আমরা কোনো উত্তর দিলাম না। তো উনি কি করলো, ওনাদের একটা না মানে টালির বাড়ি, পুরোটা টালির বাড়ি। এবার টালির বাড়ির মাঝখানে একটা মানে পুরোটা টালি আর মাঝখানে একটু কাঁচ লাগানো থাকতো। আগেকার দিনে এটা হতো, টালির মাঝখানে একটা কাঁচ, ওই কাঁচটা দিয়ে না ওই সূর্যের আলোটা ঢুকতো ঘরের ভেতর, ওটা একটা ফেসিলিটি করা থাকতো। তো ওইটা দিয়ে চলে গেল, পুরো ওই কাঁচের ওপর দিয়ে ছাওয়াটা চলে গেল কেউ একজন, ওটা রোজ মানে কন্টিনিউ ওইটাই হতে থাকতো।
রোজে আমাকে আর ছাড়লো না, রোজ আমাকে বলতো তুই শো আমার সাথে, রোজ শুনতে। হ্যাঁ। আর আমি ওই যে বললাম আমি ভূত দেখতেও তারপর পছন্দ করি। গেছে তারপরে না, উনি কি করলো, ওই দিনের পর দিন হচ্ছিল তো, এবার একদিন কি হয়েছে, যেহেতু আমরা কোনো উত্তর দিচ্ছি না রেগুলার, একদিন কি হয়েছে, ওই কাকিমা খাটের উপর বসে হঠাৎ করে কাঁপছে। এবার আমি ঘুমিয়েই হয়তো পড়েছিলাম, আমি দেখে বলছি তুমি কাঁপছো কেন, আর বিছানাটা এরকম করে নড়ছে, তুমি কাঁপছো কেন, বলছে বাঁ দিকে তাকা। আমি বাঁ দিকে তাকিয়ে দেখছি যে ওদের একটা এরকম শোকেস থাকে, শোকেস আলমারি একসাথে, ওর উপর টিভি রাখা থাকতো, ওর পাশটা এরকম পা ঝুলিয়ে বসে আছে। আর তখন আমি বড়ও নই খুব, আমি তখন খুব ছোটও নই। এবার আমি তখন ভাবছি যে আমি কি সত্যি দেখছি, আমার এখন কি করা উচিত, আমার কি দরজা খুলে পালিয়ে যাওয়া উচিত, না আমি দেখতেই থাকবো, না আমি কি করব। এবার উনিও দেখছে হাঁ করে, আমিও দেখছি হাঁ করে, আর আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এবার দেখলাম কিছুক্ষণ পরে উনিও দেখছে আমাদেরকে, দেখতে দেখতে একদম পুরো ধোঁয়ার মতো একদম উড়ে চলে গেল, কোথায় চলে গেলো জানি না। ওই দরজাটা ধমাস করে আওয়াজ হলো, উনি একদম চলে গেল কোথায় হুশ করে। এবার বাইরে থেকে বলছে এবার যদি না খেতে দিস এর থেকেও বাজে কিছু হতে পারে, মানে ওনার একটাই কথা, খেতে দিলে উনি চলে যাবে, কিন্তু ওরা মরা মানুষকে কে খেতে দেয়। এবার ওটাই হচ্ছে বক্তব্য, ওনাকে খেতে দিতেই হবে, উনি যে খাবারটা ফেলে গেছিল ওটাই। ওই ফ্যামিলিটা কোনো তান্ত্রিক হুজুর বা কারোর আমাদের ওখানে তখন ওই টাইমটা অত ফেমাস ছিল না যে আমাদের মানে তান্ত্রিক ডেকে কিছু ক্রিয়া করার। তাহলে ওরকমই থেকে গেল নাকি? না, আছে ওর মানে পরেরটা বলছি, সকালে উঠি মানে সকালে ঘুম থেকে উঠে তখন উনি সবাইকে বলছে যেটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর আমার নেওয়া যাচ্ছে স্বাভাবিক। এবার আমি কি করব, মানে এবার তো থ্রেট করছে। এবার আমি কি করব, তখন আমাদের একটা বয়স্ক লোক ছিল এতে মানে ওদের ওখানটা, তো উনি যদি গ্রামে চলে যাও, তো গ্রামে থাকতে যদি গ্রামে চলে যায় আর কিছু হবে না, তো বলছে গ্রামে চলে যাবো, ঠিক আছে। এবার এতটাই নিম্নবিত্ত যে গ্রামে যে চলে যাব, এবার উনি তো যেতে গেলে বাপের বাড়ি যেতে হবে, এবার একটা বিবাহিত মহিলা ফট করে বাপের বাড়ি যেতে পারে না। তো যাই হোক টাকা পয়সা জোগাড় করে মোটামুটি একটা বাপের বাড়িতে থেকে মানে টাকা পয়সা জোগাড় করে আবার অন্য ভাড়া বাড়ি নেবে এটা ডিসাইড করে চলে গেল। তো আমি যেহেতু শহরে থাকি আমি তো আর যেতে পারবো না, আমি এখানেই রয়ে গেলাম। তো এবার ওরা গ্রামে গেছে, গ্রামে গিয়ে রোজ মানে ওইখানেও কিন্তু সেম মানে ভূত যেতে পারে না এমন তো কোনো কথা নেই, ওইখানেও যখন ওরা ঘুমাতো ওই দরজায় নয় জানলায় এরম টক 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 করে করে ওই একটাই কথা, আর কোনো কথা নেই। এবার ওই কথাটা কন্টিনিউ হয়ে যেতে লাগলো, তখন এবার ওইখানে যে মানে কি বলে ওটাকে ওঝা ফোজা যারা থাকে গ্রামে তো একটু বেশি থাকে, যখন ওদেরকে ডাকে নয় তার হাত ভেঙে যায় নয় তার পা ভেঙে যায়, মানে রাস্তায় আস্তে আস্তে তার মানে কিছু না কিছু ড্যামেজ হয়ে যায়, নয় পা ভেঙে যাচ্ছে নয় হাত ভেঙে যাচ্ছে, যাকে ডাকছে সে আবার মানে বাড়িতে পা দিয়ে বলছে আমি পারবো না, ঢুকেই বলছে আমি পারবো না, তাকে কি ব্যাপারে বোঝা যাচ্ছে না। এবার ওরকম হলো একদিন কি হয়েছে, আমি ফোন করেছি আমার বন্ধুকে যে কিরে সব মিটে গেছে, বলছে যে না কিছু মেটারও নয় আর কিছু মিটছেও না। এবার এরকম বলতে তখন আমার মাকে আমি অনেক ম্যানেজ করে বললাম যে আমি ওদের বাড়িতে যাব। এবার তখন কাকিমা বললো ঠিক আছে তোকে আমি আনতে যাব তুই চল, তো বলে আমি ঢুকেছি মানে গ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছি। এবার বাস থেকে নেবে, ওদের গ্রামটা অনেকটা ভেতরে হাঁটতে হয়, হাঁটছি খালি দেখছি না আমার পাটা টলছে। এবার আমার পা, আমি তো আর মানে হাঁটতে পারি না এমন তো না, আমার পা কেন টলছে, এবার পাটা টলছে, শরীরটা অস্থির হচ্ছে, সে ভেতর থেকে একটা কেমন গাটা গুলিয়ে গুলিয়ে উঠছে, কি জানি কি হলো। এবার ওদের দোতলা মাটির বাড়ি, পুরোটাই মাটির বাড়ি। এবার ঢুকেছি, জুতোটা খুলেছি, একটা মানে তক্তবোস মতো আছে, ওতে মাদুর পাতা থাকে, কোনো গদি ফদি এরকম ব্যাপার নেই, মাদুর পাতা আছে, ওখানটা বসেই না আমি এরকম শুয়ে পড়েছি, আর মাথা তুলতে পারছি না, পুরো মাথাটা এরকম মনে হচ্ছে না এতটা পুরো ইট কেউ চাপিয়ে দিয়েছে, আমি মাথাটাকে আর চাগাতে পারছি না, কেন আমি জানি না। এবার ওই যে আমার জ্বর মানে ওর কাকিমা এসে দেখছে আমার গা পুরো পুড়ে আছে, ওই যে আমার জ্বর শুরু হয়েছে আর জ্বর আর কেউ নামাতে পারছে না, ওষুধ দিচ্ছে। এবার ওখানে তো ডক্টর তো অত ফেসিলিটি ভালো নেই, ওই ঘরোয়া টোটকা যেরকম হয় জলপট্টি দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, কিছুতেই কিছু হয় না। সন্ধেবেলা দেখছি না সবাই আনন্দ করছে, মানে ওরা না এমন হয়ে গেছে যে ও বাবা তো আসবেই, এরকম একটা ব্যাপার, বাবা তো আসবেই, রোজই একই কাহানি ব্যাপার এরকম হয়ে গেছে। এবার কাকিমা কি করেছে, আমাকে ঘরে রেখে একটা মসজিদ থেকে একটা ছোট তাবিজ নিয়ে এসেছিলো, এবার বলছে তুই তাবিজটা তুই পরে নে, তখনও আমার শরীর খুব খারাপ, এবার তাবিজটা হচ্ছে তুই পরে নে। এবার তার আগে আমার একটু বাথরুম পেয়েছিল, ওই তাবিজটা পরার আগে আমি কাকিমা বলছে আমার খুব জোর বাথরুম পেয়েছে তোমাকে চলো, এবার আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না আমার কতই না শরীর খারাপ। এবার নিয়ে গেছে, ওদের কোনো মানে ওয়াশরুমের কোনো ব্যাপার নেই, বাইরেই করতে হবে, আরও আমার ভয় লাগছে যে
বাইরে কি করব আমি। এবার তার মধ্যে ওরকমভাবেই হলো, হয়ে এবার যখন মানে যে মুহূর্তে তাবিজটা আমাকে পড়িয়েছে, না আমার জ্বর আছে, আমার চোখটা পুরো ঘোলাটে হয়ে গেছিল, আমি মানে সে মনে হচ্ছে পুরো ঘোরে আছি, সব ঘোরও কেটে গেল, জ্বরও নেমে গেল, সব হয়ে গেল, কিচ্ছু আর প্রবলেম নেই। তখন ওই একটা মানে মসজিদের একজন কেউ পীর বাবা ছিল, মানে উনি আর কি হয়তো উনি জানতো না, আমি কিছু বললো যে গয়ায় গিয়ে পিণ্ড দেওয়া ছাড়া আর কোনো এখানে উপায় নেই, এখানে কোনো মানুষ কিচ্ছু করতে পারবে না, কাউকে কিছু করতে দেবে না বলে। এবার কদিন পর আমার বন্ধুদের ওই গ্রামের সাইডে না একটা রিচুয়ালস মতো আছে যে অমাবস্যার রাতে একটা বড় মাঠ আছে, মাঠের মধ্যে যে যার পূর্বপুরুষকে ডাকে, মানে একটা মানে কি বলবো তান্ত্রিক ফ্রান্ত্রিক কেউ আছে, ওরা ওই অমাবস্যার রাতে খাওয়ানো হয়, মানে ওটা ঠিক এমন নয় যে বসে খাওয়ানো হয়, ওরম টাইপের কিছু না, একটা রিচুয়ালস মতো আছে যে সবাই থাকবে, এক পর পূর্বপুরুষ, এরপর ও, এরপর সে, এরকম একটা রিচুয়ালস আছে, সবাই থাকবে। তো এবার ওইটা ডিসাইড হয়েছিল যে ও আর আমি মিলে দেখবো যে আদৌ আসে কিনা, মানে আমাদের কাকু আসে কিনা। ঠিক আছে, এবার রাত 12টা অবধি ওয়েট করা হচ্ছে যে কখন আসবে। দেখছি সেদিন কিন্তু আর দরজাতেও টোকা দেয়নি আর জানলাতেও টোকা দেয়নি, কারণ কি ওনাকে ওখানে যেতে হবে, ওটার নিয়ম, ওনাকে আসতেই হবে যেহেতু উনি মারা গেছে। এবার জানলা দিয়ে ওই মাটির দোতলা বাড়ি ছিল, ওই মাঠ ওপরতলা দিয়ে মাঠটা পুরো দেখা যেত, ওই মাঠটাকে দেখছি যে সত্যি মানে এসেছে, কিন্তু ওই বীভৎস রূপ নিয়ে নয়, একদম সুন্দর, মানে উনি কিন্তু কালো ছিল, কিন্তু কালোর উপরে মুখশ্রীটা খুব সুন্দর ছিল, ওই ভালো মুখশ্রী নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে, পুরো বোঝা যাচ্ছে হ্যাঁ যে উনি এসেছে। হ্যাঁ মানে হয়তো ওনার বাবা, আমি তো সবাইকে চিনি না, ওনার বাবা, তার বাবা, এরকম 5 জন পূর্বপুরুষ থাকে। তুমি কতজনকে দেখেছিলে ওখানে? ওখানে মিনিমাম তো ওখানে তো পুরো ভিড় লেগে আছে, এবার কে কোথায় বোঝে, কিন্তু কাকুকে বোঝে যাচ্ছে, কারণ যেহেতু আমরা কাকুকে চিনি, একদম মাঠের মানে মাঠের পাশেই ওদের বাড়ি, পুরো দেখা যাচ্ছে মাঠটার মধ্যে প্রচুর লোক, এরকম আছে প্রচুর লোক। এবার তারা ভূত, সবাই তো ভূতই হবে, মানুষ তো কেউ হবে না, তান্ত্রিক আছে যে লাল বস্ত্র পরে ওটা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক তান্ত্রিকও আছে ওরা তো ডাকবে, এটা তো ভালো মানুষেরা ডাকতে পারবে না। এবার ওখানে মানে আমার কাকিমা বলেছিল যে খাওয়ানো হয়, এবার খাওয়ানো হয় মানে কি বসে তো আর ভাত খাওয়ানো হয় না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তারপর কি হলো? তো এবার ওরকম একটা হলো, সেই দিনকে তো এলো না ভালো। এবার তার 3-4 দিনের মধ্যে কাকিমা অনেক লোক জোগাড় করে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসছে। আচ্ছা, যে আর নেওয়া যাচ্ছে না, এবার আমি আর পাচ্ছি না। আর এই সব চলাকালীন না ওরা মানে ওদের টাকা পয়সা কেন, ওদের অশান্তি শেষ নেই, মানে বাড়িতে মনে হচ্ছে না এবার পিণ্ড দেওয়ার পর ঠিক হয়ে গেছে, হ্যাঁ দুর্ভিক্ষ লেগে যাবে, মানে পিণ্ড দেওয়ার আগে বলছি, মানে আর পাচ্ছে না কাকিমা চালাতে, মানে একটা মেয়ে একটা ছেলে, মানে কাকিমা একা কিভাবে চালাবে বুঝতে পারছে না। তো যাই হোক এবার পিণ্ডটা দিয়ে এসছে। এবার লাস্ট ওই পিণ্ড দেওয়ার পর লাস্ট একবারই খালি দেখা দিয়েছিল, তখন সবাই মানে মাঠ বলছি ঘরের মধ্যে সব বসে আছে, খালি কাকু একবার এলো, পুরো ধোঁয়ার মতো, একবারই খালি এসেছিল, ধোঁয়ার মতো এলো, এসে ওই অবয়বটা আস্তে আস্তে মানুষের মতো হয়ে গেল, আস্তে আস্তে একদম হলো, খালি একটাই কথা বললো যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার স্বামী এই আমার স্ত্রীকে আর আমার ছেলে মেয়েকে তোমাদের দেখতে হবে, এটা বলে চলে গেল। কাদেরকে বলে গেছে? ওই তো ওনার ফ্যামিলি, মানে ওনার যে মা, মানে কাকিমার যে মায়েরা আছে, ওটা তো বাপের বাড়িতে ছিল না উনি, তো ওই ফ্যামিলি মেম্বারসদের বলে গেল যে ওদেরকে কিন্তু তোমাদের দেখতে হবে। ওই টানে উনি যেতে পারছিল না, ওই টানে যে আমার ফ্যামিলি মেম্বাররা ওনাকে দেখতে পেয়েছে, সবাই দেখতে পেয়েছে, আমিও ছিলাম ওখানে, আমি ওই মানে ওদের বাড়িতে ছিলাম, তখন গরমের ছুটি পড়েছিল, ওইখানেই থাকতাম, আমার মা আনতে যায়নি তখন আমাকে। আর ওইটাই আমার ফার্স্ট টাইম দেখা, একদম মানে রিয়েল নিজের চোখে, ওটা মানে ভোলা যাবে না। আর কি সত্যি, কিন্তু উনি কিন্তু কাউকে কোনোদিন ক্ষতি করেনি যে এই কাউকে ধরে নিয়েছে, এই কাউকে মেরে ফেলছে, এটা আমি কিচ্ছু করেনি, খালি জানান দিয়েছে যে আমি আছি, আমি যেতে পারছি না, সে আমি যেখানেই থাকি। এই মানে এটা হচ্ছে মেন খুব মানে প্যাথেটিক ঘটনা। আর আরও মানে আমার কাছে আরও ঘটনার তো আমার কাছে শেষ নেই, আজও পারলে মানে আজও কিছু একটা ঘটে যাবে, এরকম একটা ব্যাপার। কি রিসেন্ট এই মুহূর্তে খুব কাছাকাছি রিসেন্ট বলতে আচ্ছা রিসেন্ট কিছু নেই, কিন্তু আরও একটা আছে যেটা ছোটোর ওপরেই হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ধরো আমি যে বললাম আমার 2023 সালে আমার ঠাকুমা মারা গেছিলো, ঠিক তার আগের দিন 30 তারিখের আগের দিন 29 তারিখ আমার মামা শ্বশুর মারা গেছিলো, ওই একই সালে। ঠাকুমা মারাও তার আগের দিন আমার মামা শ্বশুর মারা গেছিলো। তো মামা শ্বশুর মারা গেছিলো হচ্ছে ইয়েতে লিভারে কি হয় বেশ, লিভার সিরোসিস হয়েছে, হ্যাঁ ওইটাতে মারা গেছিলো। তো মারা গেছে যখন মানে উনি কিন্তু খুব দিন ভুগছিল, আর সুগার ছিল প্রচুর,
খুব ভুগছিল, ভুগতে ভুগতে মারা গেল। এবার আমার মেয়ে তখন অনেক ছোট, কিন্তু আমার মেয়েকে নেওয়ার খুব ইচ্ছা ছিল, মানে কোলে নিয়ে ঘুরবো, কিন্তু উনি হাঁটতে পারতো না ভালো করে। তো এবার যখন মারা গেছে, এবার কি হতো, তখন আমার মেয়ে এতটাই ছোট, কথা কিন্তু সেরমভাবে ফোটেনি, খালি বাবা মা এইটুকুনি বলতে পারতো। এবার একদিন আমার শ্বশুর রাত্রিবেলা টয়লেটে উঠেছে। এবার তখনকার দিনের লোক, আমার শ্বশুর তো একটু আগেকারের লোক, বাথরুমে না গিয়ে উনি বাইরে গেছে, মানে ওনার ইচ্ছা উনি বাইরে যাবে। এবার আমাদের যে লোহার যে গেটটা আছে ওটাকে নাম করে ঠেলছে, ছিটকিনটা খুলেছে, ছিটকিন করলেও ঠেলছে, দেখছে খুলছে না দরজা। এবার ঘুমের ঘরে অত খেয়াল নেই, দেখেছে খুলছে না, ঠিক আছে বাদ দাও বলে টয়লেটে চলে গেছে। টয়লেট করে বেরিয়েছে, বেরিয়ে গেটটা খুলছে, দেখছে খুলে গেছে। এবার একটা এর কারণ আছে, আমার মামা শ্বশুর আমাদের গেটের একটা নিচে স্ল্যাব আছে, ওখানে সারাদিন বসে থাকে, ওই বসে বসে বিড়ি খেয়েই যাবে একভাবে, ওইখানটা ছাড়া আর কোথাও বসার জায়গা নেই। এবার আমার যেই ওরকম গেট ঠেলেছে খোলেনি, ঘরে এসে আমার শ্বশুরের আবার ধুম জ্বর, আর মানে জ্বর আর নামানো যাচ্ছে না। আচ্ছা, মানে তুমি বলছো যে ওখানে উনি বসেছিল রাত্রিবেলা, তাহলে ওনার জ্বরটা হুট করে জ্বর আসবে কেন, আর ওই ঠেললেই বা খুললো নাই বা কেন? কিন্তু এবার আমরা জানি যে উনি ওখানে ওখানেই উনি বসে থাকতো। আর ওই কেন বসে থাকতো, আমি আমার মেয়েকে নিয়ে আসতাম, খালি বলতো আমার কোলে দে, আর আমরা ভয় দিতাম না, কারণ উনি তো মানে ওনার হাত হাত করে কাঁপতো, তো মানে ধরার মতো ক্ষমতা ছিল না, ওই জন্য। এবার আরও একটা জিনিস ছিল, যেহেতু আমার মেয়ের প্রতি একটু টান ছিল। এবার আমার মেয়ে একদিন ঘুমাচ্ছে, আমাদের ঘরে না দুটো জানলা, একটা একদম মাথার গোড়া, একটা একদম পায়ের কাছে, ওটা একটু দূরে। এবার ও ঘুম থেকে এরম ধরপড় করে উঠেই বলছে, তখন কথা বলছে না, অতটা ফোটেনি, এরম করছে। আর আমি বলছি কী রে, কি? এবার ওর বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, কী হয়েছে? এবার বাচ্চা মানুষ ওরম ভয় পেয়ে গেছে, সবাই আমরা দেখছি। এবার আমি বলার মধ্যে ভুল করে বলে ফেলেছি, দাদা ছিল। দাদা মানে ওই দাদাকে দাদা বলতো, দাদা ছিল? বলছে হ্যাঁ, ওই হ্যাঁটা বলতে পারতো। আর যে কী করে এলো রে বল, মানে জানলা দিয়ে। এবার খালি ও কিন্তু বলতেই পারতো, সামনেই দরজা, মানে এটা জানলা যদি হয় ওটা দরজা। খালি হচ্ছে কোথা দিয়ে, আমি ওটা জিজ্ঞেস করছি কোথা দিয়ে এলো, বলছে মানে জানলা দিয়ে। ওটা শুনেই আমি মানে ওখানেই আমি অর্ধেক মরে গেছি, ওনাকে আমার একটু ভয় লাগতো। উনি তো না সেই একটা হয় না বাচ্চাদের খুব রাগায় একজন পার্সন হয় না, একটা থাকে যে পাড়ায় এই দাদাটা খুব রাগায়, এই বয়স্ক মহিলাটা খুব বাচ্চাদের বিরক্ত করে, ওই জিনিস ছিল ওরকম টাইপের। তো এবার ওইটা একটা ছিল। এবার ওই যে দিনটা হলো যে ওর খুব জোর ভয় পেয়ে গেল, সেই দিনের পর থেকে আর খায় না, যাই খাওয়াই খালি বমি করে দেয়। যদি ভালো কেউ করে ডাকছে তার কোলে যাবে না, শুধু আমার কোলে, মানে ওর ঘ্যান মানে একটা হয় না শরীরটা খারাপ, খালি ঘ্যান করছে। তখন অনেক ছোট, ঘ্যান করছে। এবার তখন আমার শাশুড়ি বলছে যে আমি বুঝতে পেরে গেছি কি ওর মানে হয়ে রয়েছে, ও বুঝতে পারে, তুই ওকে নিয়ে মানে একটা জায়গা আছে আমাদের, ওটা আমরা চিনি, ওখানে তুই বন্ধন করে আয়, ওর মানে বডি বন্ধন করে দে, ও নাহলে কিচ্ছু করা যাবে না। ওনারও কিন্তু সাধ্য শান্তি হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বলছি না যে আমার ভালো মানুষ বললো, অতৃপ্ত আত্মারা। আর আমি থাকি হচ্ছে আমার এই যদি আমার শ্বশুর বাড়ি হয় তার 2-3টে বাড়ি পরে আমার বাপের বাড়ি, আর আমি ওরকমই মানে পুরো ওই পাড়াটা আমাদের ওই রকমই। এবার যাই হোক হলো, এবার ওই যখন মানে ওই একটা মানে গ্রাম মতো আছে, আমি চিনি ওটা, ওখানে আমরা নিয়ে গেলাম আমার মেয়েকে, যে বাড়িটাতে আর কি ওই কাজটা হবে, অন্য একটা বাড়িতে। আমার ওটা কি বলবো, মামির বাপের বাড়ি কোনো একটা সাইড হবে, আমি ঠিক বলতে পারবো না। ওদের বাড়িতে কিছুক্ষণ বসতে গেছিলাম যে একটু জল ফল খেয়ে ওনাদের বাড়িতে যাব। ও বসবেই না, ও কোথাও থাকবেই না, ও শুধু আমার কোলে আর ওই কেঁদেই যাবে কন্টিনিউ, মানে ও মানে ওকে রাখাই যাচ্ছে না, ভালো লাগছে না, না খাবে না শোবে, কিচ্ছু করবে না। শুধু ওই মানে যে লোকটার কথা বলছি যারা আর কি ওই কাজগুলো করে, ওদের বাড়িতে ঢুকতে একটা শিবের মানে শিবলিঙ্গ আছে একদম বড়, একদম গেটের সামনেই একদম প্রতিষ্ঠা করা। শুধু ওকে জাস্ট জুতোটা খুলিয়ে ঢুকিয়েছি, মানে মনে হবে না একটা সুন্দর বাচ্চা যেমন খেলে। আমি তো অবাক, মানে আমার এবার কান্না পেয়ে গেছে ওকে দেখে। এরকম ওদের যে ঝাঁটা দিয়ে এরকম ঝাঁট দিচ্ছে, বাচ্চারা যেমন হয় না লোকের জিনিস না আনারি করে, ঝাঁট দিচ্ছে। ওকে বলছে আঙ্কেল, তখন একটু কথা শিখে গেছে, তখন কিন্তু অনেকটা দিন পরের কথা বলছি, মানে ও অনেকদিন ভুগেছে। আমরা বুঝতে পারিনি যে ওটা মামা শ্বশুরের জন্য এই কাহিনীটা হচ্ছে, আমরা ধরতে পারিনি। এবার তখন ও সবে কথা শিখছে, তারপর আস্তে আস্তে কথা শিখেও গেল। ওটা হয়তো ওই ট্রিটমেন্টটা করিয়েছিলাম হয়তো 6-7 মাস পরে, ততক্ষণ ও আর একটু তাড়াতাড়ি কথা শিখেছে আমার মেয়ে, খুবই তাড়াতাড়ি। এবার তারপরে ও ঝাঁটা দিয়ে, এবার তখন আমি মানে কাকুটাকে লোকটাকে বলছি যে এটা কিভাবে সম্ভব। বলছে যে তোমাদের সাথে এসছে সে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সে ঢুকতে পারবে না,
ওই লোকটা বুঝতেই পেরে গেছে যে তোমাদের সঙ্গে এসেছে বাড়ির বাইরে। তারপর ওকে এখানে- বন্ধন করে দিয়েছে। হ্যাঁ, যেই বন্ধন করে দিল আর কিচ্ছু নেই, কোনো রিয়াকশন নেই। এবার হচ্ছে যত তাণ্ডব ওনাদের বাড়িতে, মানে ওনারা যে বাড়িতে থাকতো ওনাদের বাড়িতে, ওটা কিন্তু আমাদের বাড়ির অপোজিটের বাড়িটা, ওখানে লাগিয়েছে ভাড়াটে লাগিয়েছে, ও মারা গেছে, ভাড়াটে লাগিয়ে দিয়েছে। ভাড়াটেরা এক রাতও টিকতে পারছে না, টাকা ফেরত দাও, থাকতে পারছে না, সিঁড়ি দিয়ে বালতি ফেলে দিচ্ছে, ফটো ফ্রেমে মালা টাঙানো আছে, ফটো সমেত সব পড়ে যাচ্ছে, মানে টিকতে দেবেই না। আমার বাড়ি, মানে সবে বাড়িটা তৈরি করে তারপরে উনি মারা গেছে, মানে অসুস্থ ছিল, এবার বাড়িটা তৈরি করা হয়েছে। তাও কিরম বলবো, এটা বাড়ি আর ওপর ছাদ, এমন কিছু বড় নয়, কিন্তু ওটা নিজের শখের বাড়ি হয়েছিল, থাকতে দেবে না কাউকে। ভাড়াটে আসছে আর হয়তো শুনছে যে না অনেক কমে পাচ্ছি, ঢুকছে, চলে আসছে, তারপর ফেসে যাচ্ছে। ঠিক 2-3 দিন থাকছে, ও বাবা আমরা থাকতেই পারবো না, সব মানে এরকম গোটাচ্ছে, আর থাকবো না, টাকা ফেরত দাও। লাস্টে মানে আর কোনো উপায় না পেয়ে সেই শিব স্বস্তের না কি বলে, ওই অনেক মানে সব 18টা না 20টা পুরোহিত ডেকে সে গোল করে বসে একদম হোম যজ্ঞ হয়, ওই সব হতে তবে একটু মানে আমাদের পাড়ায় টিকতে পেরেছি, নাহলে আর জানি না কি করতাম, একদম ডেঞ্জার। আমাদের পাড়ায় আরো মানে এখন আমার কাছে আরো মানে স্টকে আমার রয়েছে। শুনবো একদিন তাহলে আরো বাকি ঘটনাগুলো। তবে আজকে যে 3টে ঘটনা শুনলাম, এই 3টে ঘটনার রেশ রয়ে যাবে। আমার 3টে ঘটনাই খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর পাপিয়া এত সুন্দর করে ঘটনাগুলো আমাদের সকলকে বলেছে যে আমাদের নিজেদেরও শুনে খুব ভালো লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে ওর সব কটা ঘটনাই। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে এবং খুব জেনুইন মনে হয়েছে আমার প্রত্যেকটা ঘটনাকে। কারণ বিশেষ করে যখন ওর বাচ্চার কথাটা বলছে যে মামা ছিল, তো বলছে এবং হাত দিয়ে দেখাচ্ছে, এই সিচুয়েশনগুলো যখন আমি ভাবি তখন আমার গা ভিতরে ভিতরে পুরো কাটা দিয়ে ওঠে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করুন এবং আসুন আমাদের পডকাস্টে এসে বলুন আপনার ঘটনা। 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। সমস্ত লিঙ্ক, এই নাম্বার, সমস্ত কিছু দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন সেকশনে। এবং আমাদের পাশে থাকুন প্রত্যেক শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসে। এবং প্রত্যেক শনিবার দিন ঠিক রাত 10টার সময় আমাদের গৌরব তপাদার ব্লগসে চলে আসে আমাদের পডকাস্ট। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।